ম্যানেজমেন্ট অফ পয়জনিং। আমরা কিভাবে পয়জনকে ম্যানেজ করব। কেউ যদি পয়জন ইনটেক করে ফেলে একটা লিথাল অ্যামাউন্টে, তাদের ক্ষেত্রে আমাদের প্রথম যে চিন্তাটা করতে হয়, কিভাবে এই লিথাল ডোজের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেওয়া যায়। তার জন্য আমরা ইমেটিক ড্রাগ ইউজ করতে পারি। ইমেটিক হচ্ছে ওই সমস্ত ড্রাগ যারা ভমিটকে ইনডিউস করে, যারা বমি ঘটাতে বা বমির উদ্রেক ঘটায়। বমির উদ্রেকের মাধ্যমে বমি করতে হেল্প করবে এবং সেই সাথে পয়জনটাও বের হয়ে যাবে। এছাড়া রয়েছে গ্যাস্ট্রিক ল্যাভেজ। আমরা কিছু সলিউশন শুরুতে পাকস্থলীতে, স্টোমাকে ইরিগেট করব, তারপর একটা পাইপের মাধ্যমে এটাকে বের করে নিয়ে আসবো, অর্থাৎ যেটাকে ওয়াশ করা বলে। তারপর রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল থেরাপি। অ্যাক্টিভেটেড চারকোল এটার ট্রেমেন্ডাস অ্যামাউন্টের সারফেস এরিয়া থাকার কারণে এই টক্সিক সাবস্টেন্সকে এরা অ্যাবজর্ব করে রাখতে পারে। এতে করে ইন্টেস্টাইনে যাওয়ার হার কমে যায়। পয়জনটা যতই ইন্টেস্টাইনে কম যাবে, তত অ্যাবজর্পশনটাও কম হবে সিস্টেমিক সার্কুলেশনে। তারপর ক্যাথারটিক্স। অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করার পর আমরা ক্যাথারটিক ইউজ করতে পারি, যেটা খুব দ্রুত আমাদের ইন্টেস্টাইন দিয়ে বের করে দেবে টক্সিনটাকে অ্যাক্টিভেটেড চারকোলের উপর যেটা অ্যাবজর্ব হয়ে আছে। ক্যাথারটিক হচ্ছে ওই সমস্ত ড্রাগ যারা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটিকে বৃদ্ধি করে, এতে করে খুব দ্রুত এক্সক্রিট আউট হয়ে যায় আমাদের বডি থেকে। এরপর আমরা যে মেকানিজমটা ফলো করতে পারি সেটা হচ্ছে হ্যাসেনিং এক্সক্রিশন। যদি কোনো টক্সিন ইন্টেস্টাইনে চলে যায় অথবা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে, তাদের ক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট মাল্টিপল ডোজ অ্যাক্টিভেটেড চারকোল এবং ক্যাথারটিক্সের কম্বিনেশন থেরাপি ইউজ করতে পারি। অ্যাক্টিভেটেড চারকোল যেটা করবে সেটা অ্যাবজর্ব করে রাখবে এবং ক্যাথারটিক্স খুব দ্রুত বের করে দেবে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হওয়ার আগেই। আর যদি অ্যাবজর্ব হয়ে যায় আমাদের সিস্টেমিক সার্কুলেশনে, তাহলে আমরা খেয়াল করবো যে কিছু কিছু টক্সিন বা কিছু কিছু ড্রাগ রয়েছে যাদের পিএইচ বা প্রপার্টিজের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিতে পারবো যে কিভাবে এদেরকে ইউরিন দিয়ে খুব তাড়াতাড়ি বের করে দেওয়া যায়। যেমন কিছু অ্যাসিডিক ড্রাগ বেসিক পিএইচে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আমাদের ইউরিন দিয়ে, কিছু বেসিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। এইভাবে আমরা স্পেসিফিক ড্রাগের টক্সিসিটির ক্ষেত্রে আমরা পিএইচটাকে, ইউরিনের পিএইচটাকে অল্টার করব এবং খুব দ্রুত এদেরকে বের করে দিব। যত দ্রুত এদেরকে ব্লাড থেকে বের করে দেওয়া যায়, ততই এরা আমাদের বিভিন্ন বডির যে রিসেপ্টর রয়েছে বা আমাদের খুব সংবেদী যে সমস্ত অর্গান রয়েছে তাদেরকে কম ড্যামেজ করবে। ডায়ালাইসিস অ্যান্ড হিমোপারফিউশন। ডায়ালাইসিসের মাধ্যমে আমরা খুব দ্রুত এদেরকে বের করে দিতে পারি। এছাড়া রয়েছে সিস্টেমিক অ্যান্টিডট। যেমন কিছু কিছু পয়জন রয়েছে যাদেরকে আমরা অ্যাক্টিভেটেড চারকোলের মাধ্যমে বের করতে পারি না, তাদের ক্ষেত্রে অবশ্যই সিস্টেমিক অ্যান্টিডট ইউজ করা লাগবে। যেমন সায়ানাইড। কারো যদি সায়ানাইড পয়জনিং হয় অথবা কেউ যদি মিথানল বা ইথানল দ্বারা আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিডট অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাট ফার্স্ট আমরা চলে আসি ডিক্রিজিং অ্যাবজর্পশন। ডিক্রিজিং অ্যাবজর্পশনের জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে এমটিং দ্য স্টমাক। এটা নর্মালি 4 ঘন্টার কম সময়ে যদি কেউ হসপিটালে যে উপস্থিত হতে পারে, তখন খুব তাড়াতাড়ি করে আমরা কি করব, স্টমাক থেকে এমটি করে দিব টক্সিনটাকে। এতে করে আমরা দেখতে পাবো যে আর খুব বেশি ইন্টেস্টাইনে যাবে না, অ্যাবজর্পশনটাও হবে না। এটা আমরা আশা করি সবাই জানি যে গ্যাস্ট্রিক এমটিং টাইম এটা কিন্তু 4 ঘন্টা। সুতরাং 4 ঘন্টা পরেই এটা ইন্টেস্টাইনে যাবে অ্যাডমিনিস্ট্রেটিং অ্যাডসরভেন্ট অ্যাক্টিভেটেড চারকোল ইনডিউসিং ক্যাথারসিস, যেটা খুব দ্রুত আমাদের বডি থেকে ফিসিসের মাধ্যমে টক্সিনটাকে বের করে দিতে হেল্প করবে। এট ফার্স্ট আমরা খেয়াল করি ইমেটিক্স। Emetics are those agents that induce vomiting, acts locally or centrally. এরা লোকালি অ্যাক্ট করতে পারে অথবা সেন্ট্রালি অ্যাক্ট করতে পারে। লোকাল অ্যাকশনটা আমরা দেখতে পাই গ্যাস্ট্রিক মিউকোসাল যে লেয়ারটা রয়েছে তাকে ইরিটেট করবে, তখন একটা বমির উদ্রেক হয়। এবং সেন্ট্রাল অ্যাকশনে যেটা দেখা যায় আমাদের কেমোরিসেপ্টর ট্রিগার জোন অর ভমিটিং সেন্টারকে এরা স্টিমিউলেট করে, এতে করে বমি হয়ে যায়। তাহলে সেন্ট্রাল অ্যাকশনটা হচ্ছে স্টিমিউলেট কেমোরিসেপ্টর ট্রিগার জোন অর ভমিটিং সেন্টার। কন্ট্রাইন্ডিকেশন হিসেবে আমরা দেখতে পাবো পেশেন্টস উইথ সিএনএস ডিপ্রেশন। যদি সিএনএস ডিপ্রেশন কারোর থাকে, তাদের ক্ষেত্রে আমরা ইমেটিক্স ইউজ করব না। পেশেন্টস হু আর সিজিং অর হোম ইন সিজিং ইজ ইমিনেন্ট।
যদি কেউ সিজার কারো হয়ে থাকে, খিঁচুনি হয়ে থাকে, বা এপিলেপসি জাতীয় ক্যারেক্টারিস্টিক্স যদি কারোর থাকে, তাদের ক্ষেত্রে আমরা ইমেটিক্স ইউজ করব না। তার মানে আগে আমরা পেশেন্ট হিস্ট্রি চেক করে নিয়েই তাদের যে চিকিৎসা সেটা আমরা শুরু করব। পেশেন্টস হু হ্যাভ ইনজেস্টেড এ কস্টিক সাবস্টেন্স, বা যেটা ক্ষয়কারী সাবস্টেন্স যদি কেউ নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা ইমেটিক্স ইউজ করব না, করলেও কোনো কাজ হবে না। তো ইমেটিক সলিউশন হিসেবে আমরা যাদেরকে নিব, আইপিইসিএসি সলিউশন, এটা আমরা এর আগের লেকচারে বলেছি যে আইপিইসিএসি সলিউশন এটা কিন্তু ইমেটিক সলিউশন। তো এর ক্ষেত্রে চিলড্রেনদের 10 ml সলিউশন অ্যাডমিনিস্টার করতে হয়, আর ওল্ডার চিলড্রেন যাদের বয়স 1 বছরের বেশি তাদেরকে 15 ml, এবং যারা অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে আমরা 30 ml আইপিইসিএসি সিরাপ বা ইমেটিক সিরাপ অ্যাপ্লাই করব, অ্যাডমিনিস্টার করব। ভমিটিং ইউজুয়ালি অকার উইদিন 18 মিনিটস, 18 মিনিটের মধ্যেই ভমিটিং হবে। ফ্লুইড ইন চিলড্রেন 16 টু 18 আউন্স, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে 12 থেকে 16 আউন্স এই ফ্লুইড বের হয়ে যাবে নর্মালি ইয়ার মাধ্যমে, বমির মাধ্যমে এটা নর্মালি হয়ে থাকে। সাইড ইফেক্টস হিসেবে দেখা যাবে যে ডায়রিয়া হয়ে যেতে পারে, এটা একটা মেজর একটা সাইড ইফেক্ট, এবং খুব বেশি যে একটা ফেটাল হবে তা কিন্তু না। আগে এই পয়জনটাকে বের করাটা জরুরি। ড্রাউজিনেস চলে আসতে পারে, প্রোট্রাক্টেড ভমিটিং হতে পারে। এছাড়া লার্জ ডোজ অফ আইপিএসি ক্যান কজ ব্রেডিকার্ডিয়া, অর্থাৎ আমাদের হার্ট রেটকে কমিয়ে দিতে পারে, এতে করে হাইপোটেনশন হয়। এছাড়া আরেকটা সিগনিফিক্যান্ট সাইড ইফেক্ট হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কি করতে পারে? ফিব্রিলেশন মানে যদি আমাদের অ্যাট্রিয়াটা অনেক দ্রুত বিট করতে থাকে, অ্যাট্রিয়াটা যেটা উপরের অংশটা যদি খুব দ্রুত বিট করতে থাকে, বা এটাকে আমরা বলি কি, যদি হার্ট রেটটা, অ্যাট্রিয়ার যে রেটটা এটা যদি খুব দ্রুত হয়, সেই ক্ষেত্রে আমরা বলি এটাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে ইমেটিক্সের ক্ষেত্রে। আদার পটেনশিয়াল ইমেটিক্স হিসেবে আমরা দেখব অ্যাপোমরফিন কিন্তু একটা ইমেটিক হিসেবে কাজ করবে। কপার এন্ড জিঙ্ক সালফেট, কপার সালফেট এটা একটা ইমেটিক সাবস্টেন্স, এবং জিঙ্ক সালফেট। তৃতীয়ত আমরা যেটা করতে পারি, মেকানিক্যালি ইনডিউসড ইমেসিস, গলায় আঙ্গুল দিয়ে বা কোনো একটা ভাবে আমরা ইমেসিস ঘটাতে পারি। সেকেন্ড যে আমাদের প্রসেস সেটা গ্যাস্ট্রিক ল্যাভেজ। শুরুতে আমরা একটা ল্যাভেজ সলিউশন অ্যাপ্লাই করব স্টমাকে এই পাইপের মাধ্যমে, তারপর এটাকে আমরা বের করে আনবো এই সলিউশনটাকে, এটাকে ওয়াশ করা বলে, সিম্পল ওয়াশ করা। স্টমাকে আমরা কি করব, শুরুতে নর্মাল স্যালাইন সলিউশন অথবা ট্যাপ ওয়াটার দিয়ে ইরিগেট করব, এটাকে ওয়াশ করব, তারপর আবার বের করে নিয়ে আসব, এটা পাম্প আউট করে নিয়ে আসব। এবং আমরা ছবির দিকে খেয়াল করতেছি গ্যাস্ট্রিক কন্টেন্ট এবং ল্যাভেজ টিউবের মাধ্যমে এটাকে আমরা বের করে আনতেছি। খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু রাইট ল্যাটারাল ডিবিকিউটাস পজিশনে রাখা যাবে না, বাম দিকে কাত করে শোয়াতে হবে, এটাকে আমরা বলি লেফট ল্যাটারাল ডিকিউবিটাস পজিশন। আমি আবার বলি লেফট ল্যাটারাল ডিকিউবিটাস পজিশন। এটা পরীক্ষায় কিন্তু লেখাটা কিছুটা কঠিন হয়ে যায়, আমাদেরকে লেফট ল্যাটারাল ডিকিউবিটাস পজিশনে রাখতে হবে, কারণ স্টমাক এই দিকেই হেলানো অবস্থায় থাকে, স্টমাকের যে বাল্কি পোর্শনটা এটা বাম দিকেই হেলে থাকে, সুতরাং পানিটা এই দিকেই যাতে বেশি থাকে সেই জন্য আমরা বাম দিকে কাত করে রাখবো, লেফট ডিকিউবিটাস পজিশনে রাখবো। গ্যাস্ট্রিক ল্যাভেজ ইউজুয়ালি টেকস 20 to 30 মিনিটস টু কমপ্লিট, এবং মাথায় রাখতে হবে এই কাজটা কিন্তু শুধুমাত্র হসপিটালেই করা হয়, বাসাবাড়িতে এসব করা যায় না, কারণ ল্যাভেজ টিউব এটা দেওয়ার জন্য খুবই ট্রেন্ড হসপিটাল ফার্মাসিস্ট বা নার্সের প্রয়োজন হয়, এবং যখন আমরা পাম্প আউট করে নিয়ে আসব তখন যাতে স্টমাকের ওয়ালের যাতে কোনো ক্ষতি না হয়, মেজর কোনো ড্যামেজ যাতে না হয়, এই জন্যই এটা হসপিটাল সেটিংয়ে শুধুমাত্র লিমিটেড থাকে। ইন্ডিকেশন কোমাটোস পেশেন্ট, যারা অলরেডি কোমায় চলে গেছে, বিষ খেয়ে যারা একদম কোমায় চলে গেছে, অথবা যাদের খিঁচুনি বা কনভালশন টাইপের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যাদের বডিতে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। কন্ট্রাইন্ডিকেশন কস্টিক ইনজেকশন হলে নর্মালি ইমেটিক্স বা গ্যাস্ট্রিক ল্যাভেজ ইউজ করা যায় না। তো ল্যাভেজ টিউবের আমরা সাইজ যদি খেয়াল করি, অ্যাডাল্টদের ক্ষেত্রে 1/2 ইঞ্চ ইন ডায়ামিটার, এই যে ডায়ামিটারটা এটা 1/2 ইঞ্চের বেশি হবে না, আর যারা চিলড্রেন রয়েছে তাদের হবে 1/4 ইঞ্চ, 1/4 ইঞ্চ, খুবই ছোট, খুব চিকন একটা ল্যাভেজ টিউব বা পাইপ ইউজ করতে হবে।
ল্যাভেজ সলিউশন হিসেবে আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে ট্যাপ ওয়াটার অথবা নর্মাল স্যালাইন সলিউশন ইউজ করে থাকি 200 থেকে 300 ml। আর চিলড্রেনদের ক্ষেত্রে নর্মাল স্যালাইন সলিউশন ইউজ করতে হবে এবং তাদের বডি কেজি অনুসারে এই ডোজটা আমরা ঠিক করব। যদি 10 কেজি হয়ে থাকে তাহলে আমরা 100 ml 10 × 10 100 ml বডিতে পুশ করব। নর্মালি 50 থেকে 100 ml এর মধ্যেই হয়ে থাকে এই চিলড্রেনের ডোজটা। তৃতীয় এবং খুব কার্যকর একটা পদ্ধতি অ্যাবসর্পশনকে কমানোর জন্য, গ্যাস্ট্রিক অ্যাবসর্পশন কমানোর জন্য, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। আমরা জানি অ্যাক্টিভেটেড চারকোলে অনেক বেশি সারফেস এরিয়া থাকে, এতে করে অ্যাবজর্পশনটা খুব ভালো হয়। অধিকাংশ টক্সিন অ্যাক্টিভেটেড চারকোলের গাত্রে অ্যাবজর্বড হয়ে যায়। এদেরকে আমরা স্টোর করে রাখি টাইটলি সিলড গ্লাস অর মেটাল কন্টেনারের মধ্যে। যদি না হয় তাহলে কিন্তু এরা বিভিন্ন রকম উপাদানকে অ্যাবজর্ব করে রেখে দেবে এবং রেখে দিয়ে তাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কমিয়ে ফেলবে। টাইটলি সিলড গ্লাসের মধ্যে রাখতে হবে। এই জন্যই প্রসিডিয়ার হিসেবে আমরা যেটা করতে পারি যে ইমেসিস অথবা গ্যাস্ট্রিক ল্যাভেজের পর অ্যাক্টিভেটেড চারকোল দিতে পারি, এতে করে বেটার একটা ইফেক্ট পাওয়া যাবে। অথবা যদি সময় পাওয়া না যায়, সোল এজেন্ট টু অ্যাবজর্ব গ্যাস্ট্রিক এজেন্ট, আমরা একদম ডিরেক্ট এটাকে আমরা অ্যাডমিনিস্টার করে ফেলতে পারি। তো কিভাবে আমরা এটাকে অ্যাডমিনিস্টার করব? শুরুতে অ্যাক্টিভেটেড চারকোলটাকে পানিতে মিশাবো, মিশিয়ে ভিগোরাসলি শেক করব যাতে খুব সুন্দর করে পানিতে এটা মিশে যায়। তারপর ওরালি অথবা ল্যাভেজ টিউবের মাধ্যমে আমরা এটাকে আমাদের পাকস্থলীতে অ্যাডমিনিস্টার করব। অ্যাডমিনিস্টার্ড ওরালি অর ল্যাভেজ টিউব। চারকোল শুড বি অ্যাডমিনিস্টার্ড আফটার ভমিটিং ফ্রম আইপিইএসসি অকার। যদি আমরা আইপিইএসসি অর্থাৎ ইমেটিক এজেন্ট ইউজ করি তখন কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে ভমিটিং হওয়ার পর এই অ্যাক্টিভেটেড চারকোলকে ইউজ করতে হয়, তার আগে কিন্তু করা যাবে না। বেটার এফেক্টের জন্য আমরা কি কাজ করতে পারি? অ্যাক্টিভেটেড চারকোল দিব এবং সেই অ্যাক্টিভেটেড চারকোলটা যাতে খুব দ্রুত আমাদের ইন্টেস্টাইন হয়ে ফিসিসের মাধ্যমে বের হয়ে যায় তার জন্য কিছু পটেন্ট ক্যাথারটিক্স আমরা ইউজ করতে পারি বা ইউজ করব। হসপিটাল সেটিংয়ে এটাই দেখা যায়। যে সমস্ত কেসে আমাদের সিস্টেমিক অ্যান্টিডোট ইউজ করা লাগে, যেমন সায়ানাইড, এরা কিন্তু অ্যাক্টিভেটেড চারকোলে অ্যাবজর্ব হয় না। ইথানল, দেন মিথানল, কস্টিক অ্যালকালি, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে একসাথে বলা হয় কস্টিক অ্যালকালি। যদি কেউ ভুলে এটা ইনজেস্ট করে ফেলে তাদের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করব না। আমি আবারও বলি, যদি কারোর এই ধরনের পয়জনিং হয়, সায়ানাইড পয়জনিং, ইথানল পয়জনিং, মিথানল পয়জনিং অর কস্টিক অ্যালকালি পয়জনিং, তাদের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করা যাবে না। তাদের জন্য সিস্টেমিক অ্যান্টিডোট ইউজ করতে হবে। সায়ানাইডের জন্য, ইথানলের জন্য, মিথানলের জন্য আলাদা আলাদা অ্যান্টিডোট রয়েছে। ডোজ হিসেবে আমরা যেটা করব, যতটুকু ইনজেস্টেড এজেন্ট রয়েছে, যতটুকু খেয়ে ফেলছে টক্সিন, তার 10 গুণ আমরা অ্যাপ্লাই করব। নর্মালি অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় 60 থেকে 100 গ্রাম অ্যাপ্লাই করলে যথেষ্ট হয় এবং চিলড্রেনদের ক্ষেত্রে 15 to 30 গ্রাম অ্যাপ্লাই করতে হয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে 60 to 100 গ্রাম, চিলড্রেনদের ক্ষেত্রে 15 to 30 গ্রাম অ্যাক্টিভেটেড চারকোল অ্যাপ্লাই করতে হয়। তারপর ক্যাথারটিক্স, যারা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটিকে বৃদ্ধি করতে পারে, তাড়াতাড়ি করে সেই ইন্টেস্টাইনের কন্টেন্টকে বের করে দিতে পারে, তাদেরকে আমরা বলি ক্যাথারটিক্স। নর্মালি ম্যাগনেসিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সাইট্রেট। বলে রাখি, ম্যাগনেসিয়াম সাইট্রেট এটা একটা মাইল্ডার সলিউশন, কিছুটা মাইল্ড সালফেটের তুলনায়, এবং এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হবে না, ম্যাগনেসিয়াম সাইট্রেট দেওয়া হবে। এছাড়া আমরা হাইপারঅসমোটিক সলিউশন, সরবিটল সলিউশন ইউজ করতে পারি, এটাও খুব দ্রুত ফিসিসটাকে বের করে দেওয়ার কাছে হেল্প করবে। এছাড়া কিছু ইরিটেন্ট রয়েছে, যেমন অ্যালোভেরা এবং ক্যাসকারার যে এক্সট্রাক্ট, এটাও ক্যাথারটিক হিসেবে কাজ করে। ওয়েল বেসড কিছু ক্যাথারটিক থাকতে পারে, যেমন ক্যাস্টর ওয়েল। আমাদের হাতের সামনে যেটা থাকবে, আমাদের তড়িৎ গতিতে কাজ করতে হবে কিন্তু, যে ম্যাগনেসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট অথবা সরবিটল সলিউশন অথবা অ্যালোভেরা ক্যাসকারার সলিউশন, ক্যাস্টর ওয়েল, এদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাক্টিভেটেড চারকোলের সাথে। অ্যাডাল্ট ডোজ আমরা খেয়াল করি 10% কনসেন্ট্রেশন ম্যাগনেসিয়াম সালফেট এবং 15 থেকে 20 গ্রাম, আর ম্যাগনেসিয়াম সাইট্রেট 200 ml। সরবিটল সলিউশন যদি আমরা ইউজ করি, এটা কিন্তু বডি কেজি ওয়েটের হিসেবে 1 থেকে 3 গ্রাম পার কেজি এবং এর কনসেন্ট্রেশন হবে 35 to 70% সলিউশন। চিলড্রেনদের ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি না, ম্যাগনেসিয়াম সাইট্রেট ইউজ করতে হবে 5 ml পার কেজি। তার বডি ওয়েট অনুসারে আমরা এই ডোজ ডিটারমাইন করব। সরবিটল সলিউশন 35%, খুব বেশি কনসেন্ট্রেশনে নিচ্ছি না, 1 থেকে 1.5 গ্রাম পার কেজি ইউজ করতে হবে।
অর্থাৎ এটা অ্যাডাল্ট ডোজের প্রায় অর্ধেক ডোজ ইউজ করতে হবে চিলড্রেনদের ক্ষেত্রে। যে সমস্ত ক্ষেত্রে রেনাল ফাংশন ডিক্রিজ হয়ে যায় বা যাদের রেনাল ফাংশনে ইম্পেয়ারমেন্ট রয়েছে তাদেরকে ক্যাথারটিক দেওয়া যাবে না। ক্যাথারটিক্সগুলো কিন্তু কিছু অ্যাবজর্ব হয়ে যায় আমাদের সিস্টেমিক সার্কুলেশনে, তখন এরা আমাদের কিডনিকে বেশ প্রেশারাইজ করতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ক্যাথারটিক্স ইউজ করব না যাদের রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট রয়েছে। তো এই লেকচারে আমরা এই পর্যন্ত রাখলাম। নেক্সট লেকচারে আমরা দেখব কিভাবে এক্সক্রিশনটাকে বৃদ্ধি করা যায়। যদি এটা ইন্টেস্টাইন অথবা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে ফেলে তখন আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি এক্সক্রিশনটাকে হ্যাসেন করার জন্য, সেই বিষয়গুলো নেক্সট লেকচারে খুব বিস্তারিত আলোচনা করা হবে। টিল দেন, ওয়েলকাম এভরিওয়ান।